নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মশার আরিফিন সিদ্দিক এবং আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে আসলে ইদানিং খুবই আলোচনা সমালোচনা চলছে, সেটি আমাদের আজকের প্রধান খবর ছিল। শিরোনাম ছিল এরকম যে প্রশ্ন ফাঁস কঠিন, এটি পিএসসি চেয়ারম্যান দাবি করছেন এবং 17 জনের বিরুদ্ধে সিআইডি মামলাও করেছে। আর রেলের নিয়োগ পরীক্ষা বাতিলের জন্য পিএসসির কার্যালয়ের সামনে বিক্ষোভ আমরা দেখেছি এই প্রতিবেদনে। আমি যদি শুরুতে জনাব আবু সাইদ খান আপনার কাছে আসি, মানে যেটি চেয়ারম্যান দাবি করছেন, যদি এতই কঠিন হয় পিএসসির প্রশ্ন ফাঁস, তারপরে যদি সেটি ফাঁস হয়ে থাকে, এর দায় আসলে কার? মানে ব্যক্তির দায় নয়, অনেক সময় প্রতিষ্ঠান থেকে বলা হয়। এটি পিএসসি কতখানি এই দায়িত্ব, মানে পিএসসি দায়িত্ব এড়াতে পারে কিনা? আসলে আমিও মনে করি এটা কঠিন, কিন্তু কঠিন কাজটা যখন হয়ে যায় তখন তার কিছু বলার থাকে না। এখানে উনি বলেছেন, পিএসসি চেয়ারম্যান সাহেব যেটা বললেন যে 6 সেট প্রশ্ন হয় এবং কোন সেট পরীক্ষা আসবে তারা জানেন না, ওটা লটারির মাধ্যমে ঠিক হয়। তাহলে করতে হলে পাস করতে হলে 6 সেটই পাস করতে হবে। তো এই ধরনের কাজ যখন হয় তখন বুঝতে হবে যে এর সঙ্গে কেবলমাত্র একজন ড্রাইভার কিংবা একজন পিয়ন জড়িত না, এর সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। যদিও এবার যে যারা গ্রেপ্তার হয়েছেন, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে 3 জন তো কর্মকর্তা রয়েছেন। আমার কাছে মনে হয় আরো বড় কর্মকর্তারা জড়িত থাকতে পারে। তো সেটা আমাদের খতিয়ে দেখা উচিত। তো ঘটনা যখন ঘটে গেছে এবং এর আগেও ঘটেছে, এবং সবচেয়ে দুঃখজনক হলো যে যাদের বিরুদ্ধে এবার অভিযোগ আনা হয়েছে, এর আগেও কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এর ভিতর অন্তত আমি পত্রিকায় যা দেখেছি যে 3-4 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং তারা সেই অভিযোগের পরে আবার পুনর্বহাল হয়েছে। এই হয়তোবা এখানে একজন ড্রাইভার আছেন যিনি পুনর্বহাল হন নাই, তারপরেও কিভাবে যুক্ত থাকছে এটা বুঝতে হবে। আমার কাছে মনে হয় যে যত শক্তিশালী পিয়ন ড্রাইভার, এরা বাহক হতে পারে, এদের মাধ্যমে লেনদেন হতে পারে, কেনা বেচা হতে পারে, কিন্তু এর সঙ্গে আরো উপরের লোকেরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত, তাদেরকে খুঁজে বের করা উচিত। যেন কেবলমাত্র এই ফাঁসের দায়টা কতিপয় পিয়ন এবং ড্রাইভারের ঘাড়ে চাপিয়ে তারা যেন অব্যাহতি না পান, এদিকে আমার খেয়াল রাখা উচিত। এটা খুবই দুর্ভাগ্যজনক। পিএসসির মতো জায়গায় যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে বাকি থাকে কি? এর চেয়ে লজ্জা, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? তো আমার কাছে মনে হয় জিনিসটাকে হেলাফেলা করা উচিত না। এর আগেও আমরা অভিযোগ শুনেছি, অভিযোগ যে কোনো ভাবেই হোক, তো সেই সব অভিযোগের বিচার হয়েছে বলে আমরা শুনি না। অভিযোগ শুনি, তদন্ত কমিটি হয়, তারপরে সবকিছু ধামাচাপা পড়ে যায়। এবার জন্য অগত্যা এই ধামাচাপাটা না পড়ে এর একটা সুরাহা হওয়া উচিত বলে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর আরিফিন সিদ্দিকের কাছে যেতে চাই। মানে সেই আলোচিত গাড়ি চালক আবেদ আলী ছাড়াও 2 জন উপপরিচালক, একজন সহকারী পরিচালক, সেই গাড়ি চালকের ছেলে সহ সিআইডি 17 জনকে আটক করেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতা আছেন, সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকা নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের 2 জন কর্মচারী, সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মচারী। মানে যদি এটি সিন্ডিকেট বলা হয়, অনেক বড় এই সিন্ডিকেটটি। মানে কিন্তু পিএসসির মতো প্রতিষ্ঠানের প্রশ্ন ফাঁস, মানে সমাজের প্রভাব আপনি কতখানি দেখেন? মানে এরকম দুর্নীতি, অনিয়ম, আমরা তো নিয়মিতই সেই সব খবর প্রচার করি, এটির আলাদা কোনো তাৎপর্য আপনি দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। একটু আগে সাইদ ভাই যে কথাগুলো বললেন তার সূত্র ধরেই বলতে হয় যে এই ঘটনাগুলো বিশ্বাস করা কঠিন যে পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে চাকরি প্রত্যাশীদের মনোনয়ন নির্বাচন করে, তারা পরীক্ষা নেন, মূল্যায়ন করেন, বাছাই করেন, তার পরবর্তী তালিকা দেন, সেই তালিকা ধরে সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তারা পালন করেন। তো সেখানে যারা আছেন তারা যদি সৎ না হন, তারা যদি দুর্নীতির পেছনে থাকে এবং তার সাথে যদি অন্যান্য জায়গায় একটা নেটওয়ার্ক গড়ে ওঠে, সেগুলোকে দমন করা কঠিন বোঝা যায়। কিন্তু তারপরেও চেষ্টা সবসময় আমাদের রাখতে হবে যে প্রতিনিয়ত যেন সিস্টেমকে এমন ভাবে আপগ্রেড করা যায় যাতে
কেউ কোনোভাবেই এখানে দুর্নীতির আশ্রয় না নিতে। এই যে ড্রাইভারের কথা বলা হচ্ছে, এখন ড্রাইভার একেবারেই নিম্ন পদস্থ একজন কর্মচারী, কিন্তু সে যেহেতু ড্রাইভার, তার অনেকের সাথে হয়তো যোগাযোগ থাকে। তাকে ধরা হয়েছে, গণমাধ্যমে দেখলাম যে সে নিজে বলছে যে সে প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে ধর্মীয় কাজ করছে। তাহলে বুঝতে পারেন যে দুর্নীতিটা কোন জায়গায় গেছে। দুর্নীতির পয়সা দিয়ে সে ধর্মীয় কাজ করে, সেটা আবার সে বলছে। তার মানে দুর্নীতি এবং ধর্ম একাকার হয়ে গেল। তো এই যেখানে অবস্থা, সেখানে কার কার উপরে আপনি আস্থা রাখবেন, কার উপরে বিশ্বাস রাখবেন? এই যে ঘটনাটা ঘটে, যে এই ঘটনাটা গণমাধ্যমে এসেছে, পত্রপত্রিকায় আসছে, সম্প্রচার মাধ্যমে আমরা দেখছি, এটা কি, এটার আপনার প্রভাবটা কি পড়বে? আমাদের এই চাকরি প্রত্যাশী ছেলে মেয়েরা এখন ধর্ম ইয়েতে আছে, আপনার আন্দোলনে আছে। কিসের জন্য? মেধার ভিত্তিতে তাদের চাকরি দিতে হবে। সেই মেধার ভিত্তিতে চাকরি দেবে যে সংস্থা বা যে সরকারি প্রতিষ্ঠান, সেখানে যদি আবার এই অবস্থা পায়, তাহলে তো এই আন্দোলনকারীরা কতটা হতাশ হয়ে যাবে, চাকরি প্রত্যাশী নবীন প্রজন্মের ছেলেমেয়েরা কতটা হতাশ হয়ে যাবে, আর অভিভাবক হিসেবে আমরা কতটা উদ্বিগ্ন, এটা তো আর বলার অপেক্ষা রাখে। তো যাই হোক, এখন যে ঘটনাটা ঘটেছে বলে আমরা গণমাধ্যমে দেখছি, এটা তো তদন্ত করে প্রমাণ করার প্রয়োজন আছে। পাবলিক সার্ভিস কমিশন ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে বলে আমি পত্রপত্রিকায় দেখেছি। একই সাথে মনে করি যে জনপ্রশাসন মন্ত্রণালয়, তাদের একটা বড় দায়িত্ব যে পাবলিক সার্ভিস কমিশন সঠিকভাবে চলছে কিনা, এবং সেখানে এই ধরনের দুর্নীতি, প্রশ্ন ফাঁস এগুলো করার সুযোগ আছে কিনা। কারণ সুযোগ তো থাকার কথা না। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন, তাতে তো মনে হচ্ছে যে একটা ফুল প্রুফ একটা সিস্টেম ওখানে কাজ করছে। তো সেখানেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো, এগুলো দেখা এবং কারেকশনাল মেজার, যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখা। আর আরেকটা কথা এখানে বলতে হবে, যে যারা এই প্রশ্ন ফাঁসের সুযোগ নিয়ে আজকে প্রজাতন্ত্রের বহু জায়গায় বসে আছে, আমি জানি না যদি এই ঘটনাটা ঘটে থাকে, তাহলে তো নিশ্চয়ই প্রশ্ন ফাঁস হয়ে যদি হয় এবং প্রশ্ন ফাঁসের মাধ্যমে যদি পরীক্ষা দিয়ে কেউ কেউ এখন চাকরিতে থাকে, তাহলে এগুলো তো দেখা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। মানে সেগুলো আসলে তদন্তের আওতার মধ্যে আনা প্রয়োজন। জিনিস করেন যে এত পুরনো জিনিস পরীক্ষা কবে দিয়েছে, কিভাবে, এখন তাদেরকে কিভাবে শনাক্ত করবে, কিন্তু সেটাও এখন শনাক্ত করার প্রয়োজন আছে, যাতে করে প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় এই অসৎ লোকগুলো না থাকতে পারে। একদম একদম স্পষ্ট। ধন্যবাদ। আরেকটা প্রসঙ্গ নিয়ে আপনাদের মতামত, সংক্ষিপ্ত মতামত নিয়ে বিরতিতে যেতে চাই। আমরা যে খবরটি দেখিয়েছি যে চট্টগ্রামের একজন পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 11 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। দুদক এই তদন্তে নেমে এই বিষয়টি এনেছে। আমি জনাব আবু সাইদ খান, আমার প্রশ্নটি এরকম যে মানে দুর্নীতি দমন কমিশনের তৎপরতা হঠাৎ বেড়ে গেল কিনা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সাবেক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, নাকি আসলে এটা চলছিল এখন অনেক বেশি আমাদের চোখে পড়ছে? সব কিছু মিলে আপনি দুদকের এই কর্মকাণ্ডকে কিভাবে দেখবেন? না, দুদকের কাছে আমরা তো সঙ্গতভাবে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমরা তো দীর্ঘদিন দেখি যে দুদক তো এদেরকে গ্রেপ্তার করা কিংবা আইনের আওতায় নিয়ে আসার চেয়ে দুদক থেকে অনেকে সার্টিফিকেট, মানে শুদ্ধাচারের সার্টিফিকেট পেয়েছেন, অর্থাৎ দুদক তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এমন ঘটনা আমরা না, দুদক অনেক সময় বলেছে যে মানে দালিলিক প্রমাণের অভাবে তাদেরকে অনেক সময় পাচ্ছে না, সেটাই বলছি। তো দুদকের এই তৎপরতা আমরা দেখিনি। সংবাদপত্রে, মিডিয়াতে 2-3টা খবর বেরোনোর পরে এবং মিডিয়ার মাধ্যমে যেগুলো প্রকাশিত হচ্ছে, দুদক তার পিছে ছুটছে। তো আমার কাছে মনে হয় দুদকের কাছে আমাদের প্রত্যাশা আরো অনেক বেশি। তাদেরকে সক্রিয় হওয়া দরকার। আসলে দুর্নীতি কেউ চিহ্নিত করা, দুর্নীতিবাজদেরকে ধরা, গ্রেপ্তার করা, এটা মিডিয়ার পক্ষে সম্ভব না। এই কাজটা কিন্তু করতে হবে দুদক, গোয়েন্দা সংস্থা, এদেরই করতে হবে। তো সেই কাজটা আমরা যেটা যথাযথভাবে তাদের কাছে আমরা প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। বিলম্বে হলেও তারা তৎপর হয়েছেন, আমি মনে করি তারা তৎপর থাকবেন এবং যথাযথভাবে দুর্নীতিবাজ তো যে কয়টা নাম আসছে, তো 1-2 নাম হয়তো বা সংবাদপত্রে এসছে, তার বাইরেও আরো দুর্নীতিবাজরা রয়ে গেছে, সেটা আন্দাজ করা যায়। এবং এর ভয়াবহ দুর্নীতির শেকড় যে কত গভীরে তা কেবলই আন্দাজ করা যায়, বোঝা যায়। অতএব দুর্নীতিবাজদেরকে খুঁজে তারা নিশ্চয়ই বের করবেন এবং এ ব্যাপারে আমি তো বিশ্বাস করতে চাই সরকারও সহযোগিতা করবেন, কেন সরকারের ঘোষণায় তো জিরো টলারেন্সের কথা বলা হয়েছে। তো নিশ্চয়ই
সেটা যদি হয় তাহলে দুর্নীতিকে চিহ্নিত করা দরকার। আমাদের যে যা কিছু উন্নয়ন, যা কিছু ঘটছে, দুর্নীতিবাজরা সেগুলো ঘিরে ফেলছে, তারা সেগুলোকে লুটে নিচ্ছে। অতএব আমাদের উন্নয়নের ক্ষেত্রে, আমাদের অগ্রযাত্রার ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় বাধা। অতএব একদম একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ খান। আমি একটু জনাব আরিফিন সিদ্দিকের মতামত এই প্রসঙ্গ শুনে নিতে চাই। দুদকের এখনকার যে পদক্ষেপ আমরা বিগত কয়েক মাসে দেখছি, সেটি আসলে টেকসই হবে কিনা, সেই ব্যাপারে আপনি কতখানি আশাবাদী? এখন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই যেমন আজকের আপনার এই বুলেটিনে আমরা দেখলাম যে পাবলিক সার্ভিস কমিশনের ঘটনা, এই কামরুল সাহেবের ঘটনা, এগুলো প্রতিনিয়ত আসছে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জনের দুর্নীতির খবর আসছে। এই দুর্নীতিগুলো তারা করছে কি? দুর্নীতি করছে কারণ তাদের যে চাকরি স্থল, সেখানে তো তাদের উপরে কর্মকর্তারা আছে, তারা কি এগুলো দেখছেন? দুর্নীতি দমন কমিশনের তো 24 ঘন্টার ডিউটি হচ্ছে যে আমাদের দেশের দুর্নীতিগুলো দমন করা, তো সেখানে তাদেরও তো দেখার কথা। তো সব মিলে কিভাবে এই ঘটনাগুলো একের পর এক ঘটছে এবং ঘটার পরে গণমাধ্যমে আসার পরে আমরা জানতে পারছি, এবং গণমাধ্যমে আসার আগে তাদেরকে ধরা যাচ্ছে না, এই বিষয়গুলো জনমনে একটা আপনার একটা সন্দেহের সৃষ্টি করে যে দুর্নীতির আসলে গোড়াটা কোথায়, সূত্রপাত কোথায়। আমি আশা করব যে দুর্নীতি দমন কমিশন যত সক্রিয়ভাবে এখন এই বিষয়গুলো দেখছে, তাতে এই দুর্নীতিবাজরা কিছুটা হলেও সতর্ক হবে, এবং যারা দুর্নীতি করে ইতিমধ্যেই সম্পদের পাহাড় গড়েছে তাদেরকে চিহ্নিত করা, শাস্তির আওতায় আনা, এটা তো বটেই, সাথে সাথে তাদের যে এই দুর্নীতি করে যে সম্পদের পাহাড় গড়েছে সেটাকে জব্দ করা। সরকারের উচিত হবে এই সম্পদ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা। আমি দেখতে পাচ্ছি ইদানিংকালে আদালত থেকে এই নির্দেশও দেওয়া হচ্ছে যে দুর্নীতিবাজদের সম্পদগুলো জব্দ করা। আমার মনে হয় এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে, তাতে হয়তো এক সময় আমরা আশা করতে পারি যে মানুষ ক্রমান্বয়ে দুর্নীতি থেকে দূরে সরে আসে। অনেক ধন্যবাদ ডক্টর আরিফিন সিদ্দিক এবং আবু সাইদ খান। আমরা একটা বিরতি নিতে চাই। বিরতির পরে ফিরে এসে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে বাকি বিষয় নিয়ে আলোচনা হবে। থাকুন টিভির সাথেই। আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক এবং আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা পিএসসি প্রশ্ন ফাঁস, পুলিশের দুর্নীতি, দুদকের বিভিন্ন পদক্ষেপ, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেটি বিগত কয়েকদিন ধরে পুরো জনজীবনকেই প্রভাবিত করছে। আগামীকাল সারা দেশে সকাল সন্ধ্যা সড়ক এবং রেলপথের অবরোধ ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনে যারা রয়েছেন তারা, এবং হাইকোর্টের রায় স্থগিত হচ্ছে, আদালতেও গিয়েছেন দুজন শিক্ষার্থী। সেটি আমাদের শিরোনাম ছিল। অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক, আপনি এই কোটা সংস্কার আন্দোলন মানে যেভাবে চলছে সেটিকে কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করবেন সার্বিক দৃষ্টিভঙ্গি? আমি মনে করি যে কোটা আন্দোলনের সঙ্গে যারা জড়িত তারা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, নবীন প্রজন্ম। তারা সরকারি চাকরিতে যোগদান করতে চায় এবং তারা মনে করে যে কোটার আধিক্য হলে তারা চাকরি পাওয়ার সম্ভাবনা থেকে অনেকটা পিছিয়ে যাবে। তো কথাটা ঠিক যে কোটার যদি বেশি হয়, যেমন 2018 সালে সরকার কোটা প্রথা রহিত করেছে, কিন্তু তার আগ পর্যন্ত প্রায় 56% চাকরি কোটার অধীনে ছিল আর বাকিটা মেধার ভিত্তিতে ছিল। যদিও সেই সময় এই নিয়মটা ছিল যে কোটাতে যদি যথাযথ সংখ্যায় প্রার্থী না পাওয়া যায় তাহলে সেটা মেধার ভিত্তিতে যে প্রার্থীরা আছে তাদের দ্বারা পূরণ করা। তো কিন্তু যেহেতু সরকারের সিদ্ধান্ত ছিল বিগত কয়েক বছর কোটা ছাড়াই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আমাদের ছেলেমেয়েরা নিয়োগ পেয়েছে, সে কিন্তু হঠাৎ করে আবার যেহেতু আপনার মুক্তিযোদ্ধার কোটা পুনর্বহালের জন্য রিট করা হলো, সেই রিটের নির্দেশ এসেছে যে 2018 সালের যে পরিপত্র সেটা বাদ দিয়ে আগের অবস্থা পুনর্বহাল। তো কারণেই ছেলে মেয়েদের এই আন্দোলন, সেটা আমরা দেখছি। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই আন্দোলনটায় কিছুটা বিলম্ব করে দেখা উচিত ছিল যে কোর্টের নির্দেশ কি আসে, কারণ ওই আদালতের হাইকোর্টের নির্দেশের পরে, হাইকোর্টের সিদ্ধান্ত জানার পরে সরকার পক্ষ কিন্তু অ্যাপিল করেছে, অ্যাপিল ডিভিশনে সেটা পেন্ডিং আছে, এটা শুনানি হবে, সেখান থেকে সিদ্ধান্ত আসবে। এবং সরকার যেহেতু 2018-তে এটা বাতিল করেছে, সরকারের অ্যাপিলের বিষয়টা তাই যে আগের সেই স্থিতাবস্থা যেন বজায় থাকে। তাহলে এখন আমি যা দেখতে পাচ্ছি যে আন্দোলন যারা করছে
তাদের যে লক্ষ্য এবং সরকার যে কারণে আজকে অ্যাপিলে গেছেন, এই দুটো কিন্তু এক জায়গায় আছে। আর আন্দোলন করে যেটা হচ্ছে যে তারা তাদের মতামত প্রকাশ করছে, সেটা ঠিক। এবং আজকে একটা ভালো সংবাদ হচ্ছে যে তারা, অর্থাৎ আন্দোলনকারীরা, তারা হাইকোর্টেও যাচ্ছে, তারা পক্ষভুক্ত হবে এবং তারা তাদের মতামত তুলে ধরবে চেম্বার জজ আদালতে। তো আমার মনে হয় যে এই পর্যন্ত যদি শান্তিপূর্ণভাবে আমরা যেতে পারতাম অনেক ভালো হতো। কিন্তু তারপরেও আমরা বুঝতে পারি যে ইয়াং ছেলে মেয়ে, তরুণ বয়সের ছেলে মেয়ে, তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করবে। আমার মনে হয় যে এখন যে অবস্থায় এসেছে, জনভোগান্তিটা যাতে কমানো যায় সেই চেষ্টা করা। কারণ জনগণ যারা ভোগান্তির শিকার হচ্ছে তারা কারা? তারা এই আন্দোলনকারী ছেলে মেয়েদেরই বাবা মা, আত্মীয় স্বজন। তারাও কিন্তু চান যে ছেলে মেয়েরা চাকরির সুযোগ পাক এবং সেই কারণে কোটা প্রথা হয় বাদ যাক, অথবা কিছু সংস্কার করে কোটার সংখ্যা কমানো যায়। তা আমি তো দেখি যে সবাই কিন্তু সমবিন্দুতে আছে। সমবিন্দুতে যখন অবস্থান, তখন এই ধরনের আন্দোলন করে জনভোগান্তি বাড়ানোর এটার কোনো প্রয়োজন ছিল না। আপনাকে ধন্যবাদ, আপনি জনভোগান্তি প্রসঙ্গটি তুলেছেন। আমি একটু এই প্রসঙ্গ নিয়ে একটু জনাব আবু সাইদ খানের কাছে যেতে চাই। মানে আগামীকাল সর্বাত্মক অবরোধ, যেটিকে তারা বাংলা ব্লকেড বলছে, মানে গতকালের আমাদের এক ধরনের অভিজ্ঞতা গেছে ঢাকা রাজধানীবাসী তো বটে, সারা দেশে আগামীকাল যে অবরোধ বলা হচ্ছে সকাল সন্ধ্যা, সেটির প্রভাব কতখানি, মানে জনজীবনে কী রকম প্রভাব পড়তে পারে? এবং আজকে আমরা দেখলাম যে উচ্চ আদালতে শরণাপন্ন হচ্ছে রাজপথের বাইরে যারা আছেন তাদের বাইরের দুজন শিক্ষার্থী। মানে সব মিলে আপনার কাছেও আন্দোলনের গতি প্রকৃতির একটা মূল্যায়ন জানতে চাই। আচ্ছা, আমার মনে হয় কি যে 18 সালে তো একটা বড় আন্দোলন হলো, তখন সেই আন্দোলনের পর সেটাকে, তাদের দাবিটা ছিল সংস্কার করা, এটাকে বাতিল করার না, কিন্তু সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে এটা বাতিল করে দিল। এর মানে যে সমস্যাটা যেয়ে থাকে এবং যার পরিণতিতে আবার সমস্যাটা মাথা চাড়াতে উঠেছে। আমার মনে হয় যে সেখানে সমস্যাটার সমাধানের জন্য কোটা সংস্কার করার দরকার ছিল, অর্থাৎ কোটাটাকে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনাটা হলো যুক্তিযুক্ত ছিল। অর্থাৎ কেউ কিন্তু এখানে এবারও যারা আন্দোলন করছে কেউ কিন্তু কোটার বিরুদ্ধে না। এখানে আদিবাসী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এমনকি মুক্তিযোদ্ধাদের কোটাও থাকতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধাদের কোটার ক্ষেত্রে যেটা হয়েছে যে সেটা 30 ভাগ, এটা মোটেই সমর্থনযোগ্য না। তারপরে হচ্ছে যে ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের সন্তানদের বেলায় ছিল, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতির ক্ষেত্রে এটাও কিন্তু অযৌক্তিক, এটাও গ্রহণযোগ্য হতে পারে না। এবং এটার মধ্য দিয়ে মানুষের সাথে, সাধারণ এই তরুণ প্রজন্মের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্পর্ক একটা বিরূপ ধারণা তৈরি হতে পারে। এটা এক ধরনের দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় এটা মোটেই সমর্থন নয়। পোষ্য কোটার কথা যেটা বলা হয়েছে সেটাও আমি অর্থ খুঁজে পাই না। ধরুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্কুল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেই স্কুলে ছেলে মেয়েদেরকে ভর্তির অগ্রাধিকার থাকা উচিত, এ ব্যাপারে সন্দেহ নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরির ক্ষেত্রে এই অগ্রাধিকার থাকতে পারে না। সেখানে মেধার বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে এই জিনিসগুলোকে বিবেচনায় আমাদের রাখা দরকার। এখনো সুযোগ রয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে, এবং আইনজীবীরাও বলেছেন যে মানে যে পরিপত্র সরকার জারি করেছিল এটা বাতিল হয়ে গেছে। না, আপনি জনাব আবু সাইদ, আপনি তো সংস্কারের যে দাবিগুলি সেগুলো নিয়ে বললেন, মানে কিন্তু যে উপায়ে এই সংস্কার বিরোধী আন্দোলনটি চলছে, জনজীবনে যেটি প্রভাব পড়ছে, ভোগান্তির প্রসঙ্গ এনেছেন ডক্টর আরিফ সিদ্দিকী, আপনি সেটিকে কিভাবে দেখেন? তারুণ্য কোনো বাধা মানে না। যখন তরুণরা দেখছে তারা মেধার মূল্যায়ন হবে না, তখন তারা রাজপথে নেমেছে, এটাই স্বাভাবিক। এবং এইটা হ্যাঁ আমাদের কষ্ট হবে, দুর্ভোগ হবে, কিন্তু এটাই বাস্তব। এবং এই বিষয়টাকে সুরাহা করার দায়িত্ব হচ্ছে সরকারের, নীতি নির্ধারকদেরকে। এবং নীতি নির্ধারকদের ভুল সিদ্ধান্তের কারণে এটা কিন্তু জিয়ে রয়েছে, এতদিন পর্যন্ত জিয়ে রয়েছে। অতএব তারা এখানে যৌক্তিক সমাধানের দিকে নজর দেবেন এবং কোটাটাকে সংস্কার করা সম্ভব। এবং আমি সে আন্দোলনকারীদের এক দফা যেটা বলেছে, যৌক্তিকভাবেই বলেছে যে তারা এটাকে মানে সংস্কার করতে পারে, এখনো সুযোগ আছে। আর আদালত যেহেতু পুনর্জীবিত হয়েছে, আগেরটা কি 56% পুনর্জীবিত হয়েছে, অতএব এটাকে সংস্কার করার আইনগত কোনো বাধা নেই বলে আমি দেখলাম যে আইনজীবী স্বাধীন মালিক সহ আরো বিশিষ্ট আইনজীবীরা বলেছেন। অতএব সেই বিষয়গুলোকে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আবার একটি আমাদের বিরতির সময় হলো,
বিরতির পরে ফিরছি আমরা নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণ। বিরতির পরে আমরা ফিরে এসেছি সংবাদ সম্প্রসারণে। এটি নিবেদন করছে নিটল টাটা গ্রুপ। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ ম আরিফিন সিদ্দিক এবং আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনায় প্রায় শেষ দিকে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে আছেন। আজকে সেখানে একটি ব্যবসায়ীদের সাথে বৈঠক ছিল। আমরা শিরোনামটি করেছি এরকম যে বাংলাদেশের উদার পরিবেশে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং রপ্তানি বাণিজ্য বাড়াতে চায় ঢাকা। আমরা জানি যে মানে এটা 2022-23 সালের পরিসংখ্যান বলছে যে চীনে বাংলাদেশ রপ্তানি করেছে 67 কোটি 70 লাখ ডলারের মতো পণ্য, আর চীন থেকে এই সময়টিতে আমদানি হয়েছে প্রায় 2290 কোটি ডলারের পণ্য। মানে একটা বিশাল বাণিজ্য ঘাটতির পরিপ্রেক্ষিতে আমরা যদি প্রধানমন্ত্রীর এই তৎপরতা, তার সদিচ্ছা কিংবা এবারে সফর, সেটি কতখানি প্রভাব রাখতে পারে? জনাব আবু সাইদ খান, শুরুতে আপনার কাছে আসি। না, ঘাটতি তো ব্যাপক ঘাটতি রয়েছে, এটা নিঃসন্দেহে কমিয়ে আনা দরকার। আর একটা হচ্ছে যে বাংলাদেশে তো বিনিয়োগের সুযোগ রয়েছে এবং সেই বিনিয়োগ করার মতো আজকে পৃথিবীতে অন্যান্য পশ্চিমা দেশের চেয়ে চীন এখানে অগ্রসর এবং ইদানিং তো সম্প্রতি চীন বেশ সহজ শর্তে ঋণও দিচ্ছে। তো এখানে খুব সুলভে সহজে ঋণ পাওয়া যায়। তো সেই জায়গা থেকে আমাদের উৎপাদনমুখী প্রকল্পগুলোতে চীনা সাহায্য গ্রহণ করা যেতে পারে। কিন্তু আমাদের খেয়াল করা দরকার যে এমন কোনো মেগা প্রজেক্ট নেওয়া ঠিক হবে না যেটা যে উৎপাদনকে ত্বরান্বিত করে না, বরং সেটা বোঝা হয়ে যায়। আমাদের কাছে সামনে অভিজ্ঞতা আছে যে শ্রীলঙ্কা তো চীনা তো ঋণের ফাঁদে পড়েছিল এবং সেখানে তারা আক্রান্ত হয়েছিল এবং সেখান থেকে ঘুরে দাঁড়াতে তাদের বেগ পেতে হয়েছে। আমাদেরকেও ঋণ পাওয়ার ক্ষেত্রে চীনা সহজ শর্তে ঋণ পাওয়া যায়, অতএব আমরা যেন জব্দপত্র ঋণ গ্রহণ না করি এবং সেই ব্যাপারে যথেষ্ট বিবেচনা করাটা খুবই যুক্তিযুক্ত এবং করে এক উৎপাদনমুখী প্রজেক্টে দেওয়া উচিত। এমন কোনো বিলাসিতা কিংবা এমন কোনো মেগা প্রজেক্ট আর বোধহয় গ্রহণ করা ঠিক হবে না যেটা বুঝা বাংলাদেশ বইতে পারবে। সেই ব্যাপারটাও আমার মনে হয় মনোযোগী হওয়া দরকার। তবে নিশ্চয়ই আশা করব যে সরকার এই ব্যাপারে সচেতন রয়েছে এবং তারা আমাদের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার প্রয়োজনেই ঋণ গ্রহণ করবে। তো সেটি আমরা আশা করি। না, সেটি আপনি যথার্থই বলেছেন। মানে বাড়তি ঋণ বাড়ানো নিশ্চয়ই আরও অনেক বেশি ঝুঁকির বিষয় হবে, কিন্তু এই যে রপ্তানি বাণিজ্য বাড়ানোর জন্য যে প্রসঙ্গ আজকে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে, সেটি কতখানি চ্যালেঞ্জের হবে চীনের মতো একটি দেশের ক্ষেত্রে? না, এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি প্রোডাকশন না বাড়ে, আমাদের যদি পণ্য তৈরি না হয়, যে পণ্যর চীনের চাহিদা রয়েছে, তো সেখানে তারা তো সেটা আমদানি করবে না, তারা সেটা নেবে না। অতএব আমাদেরকে সেইভাবে মানে আমরা প্রতিবেশী দেশ চীন, ভারত সব বিভিন্ন দেশের কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি যেগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারি, সেই ব্যাপারটা গুলো একটা পরিকল্পনা মাফিক আমাদেরকে অগ্রসর হওয়া দরকার এবং পরিকল্পনা মাফিক এটা করা দরকার এবং কোন কোন ক্ষেত্রে উন্নয়ন হওয়া দরকার। আমাদের অবকাঠামোগত জায়গাটা অনেকটা তৈরি হয়েছে, এখন আমার মনে হয় সরাসরি উৎপাদনমুখী প্রকল্পের দিকে আমাদের নজর দেওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ খান। অধ্যাপক আ ম আরিফিন সিদ্দিক, আপনার কাছে প্রধানমন্ত্রীর এই সফর, বিশেষ করে বাণিজ্যের জায়গাটি আজকে বিশেষভাবে আলোচিত হয়েছে। এই বাণিজ্য ঘাটতি মেটানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে পদক্ষেপগুলো আমরা দেখছি, সেটিকে আপনি কিভাবে দেখেন? মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের আজকে তিনি আমাদের দেশে চীনা বিনিয়োগ বাড়ানোর জন্য যে আবেদন জানিয়েছেন, আমার মনে হয় সেটি যথার্থ। আমরাও মনে করি যে এই যে আপনি একটু আগে যে পরিসংখ্যান দিলেন, চীন থেকে আমাদের আমদানি এবং চীনে আমাদের রপ্তানি, এটার মধ্যে বিশাল যে ব্যবধান, এটা কাটিয়ে ওঠার জন্য রপ্তানি বাড়ানো দরকার আছে এবং রপ্তানি বাড়ানোর জন্যই কিন্তু এই বিনিয়োগ দরকার। চাইনিজ যে শিল্প কারখানা, তারা যদি বাংলাদেশে বিনিয়োগ করে এবং তাদের বিনিয়োগ করা শিল্প কারখানায় এমন জিনিস তারা উৎপাদন করবে যেটা চীনে দরকার আছে, বাংলাদেশ থেকে সেটা আবার এক্সপোর্ট হবে চীনে। এইভাবে কিন্তু এই আপনার ব্যবধানটা অনেকটা কমানো যাবে। তো সেই জন্য আমার মনে হয় যে চীনের বিনিয়োগটা বাড়ানোর জন্য যে প্রচেষ্টা সরকার নিচ্ছে সেটা সঠিক পথেই আছে। আর একই সাথে আমাদের রিজার্ভ কমে গেছে, অতএব চীন থেকে একটা ঋণ নিয়ে আসা প্রায় 700 কোটি ঋণের মতো বোধ হয় সরকারের চাওয়ার বিষয় আছে, যতদূর এখন নেগোশিয়েট করে পাওয়া যায়। কিন্তু আমি মনে করি যে একটা শীর্ষ সফর যখন হয়,
একটা দেশের সরকার প্রধান আরেকটি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে যখন কথা বলেন, তখন শুধু অর্থনৈতিক লেনদেনের বিষয় না, শুধু শিল্প কারখানা বিনিয়োগ এই বিষয়গুলো, ভূ রাজনৈতিক পরিস্থিতি, সার্বিকভাবে দুটো দেশের যে সম্পর্ক, এই বিষয়গুলো উঠে আসবে, স্বাভাবিকভাবে উঠে আসবে। আমরা জানি যে আমাদের দেশে রোহিঙ্গা শরণার্থীদের যে একটা সমস্যা আছে, এটা ক্রমান্বয়ে সংকটের দিকে যাচ্ছে। আর চীন এমন একটি দেশ, চীনের সাথে মায়ানমারের সম্পর্ক বহুদিনের পুরনো সম্পর্ক। এমনকি মায়ানমার যখন একেবারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল, এখনো প্রায় বিচ্ছিন্ন অবস্থায় আছে। তো চীনই মায়ানমারের সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখে। চীনের সাথে মায়ানমারের বিশাল সীমান্ত আছে, ভারতের সাথে মায়ানমারের সীমান্ত আছে। তো ভারত এবং চীন এই দুটো দেশের যে অবস্থান, তারা চেষ্টা যদি করে সঠিকভাবে, তাহলে হয়তো রোহিঙ্গা সমস্যা সমাধানের দিকে। আমার মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী তিনি যখন শীর্ষ পর্যায়ে কথা বলবেন, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার চায়নার, তখন তাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করবেন। কারণ যাওয়ার আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে প্রেস ব্রিফিং করেছেন, সেখানেও বলেছিলেন যে এই বিষয়গুলো আলোচনার মধ্যে আছে। আমি আশা করব যে এই বিষয়গুলো আলোচনা করে এমন একটা অবস্থায় যাবে যে আমরা কিছুটা অন্তত আশাবাদী হতে পারি। মায়ানমারের সঙ্গে যে সম্পর্ক আছে, সেটা শুধু মায়ানমারের সরকার নয়, জান্তা সরকারের এখন দ্বিতীয় সর্বোচ্চ জেনারেল যিনি, সে এখন বেজিং সফরে আছে। মায়ানমারের যে বিদ্রোহী গ্রুপ যারা জান্তা সরকারের সঙ্গে যুদ্ধ করছে, তাদেরও ভালো সম্পর্ক আছে চীনের সাথে। তো চীন এমন একটা অবস্থায় আছে যে চীন ইচ্ছা করলে এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের পাশে এসে দাঁড়াতে পারে। আমি এই শীর্ষ পর্যায়ের সফর থেকে এদিকে কিছু একটা উন্নতি ঘটবে, সেটা প্রত্যাশা করি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আ.ম. শারীফুল সিদ্দিক এবং জনাব আবু সাঈদ খান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই যারা এখন আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথেই।